আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমাদের অ্যাডমিশন টেস্ট কোশ্চেন ব্যাংক কোর্স সিরিজে। তোমরা জানো যে আমরা তোমাদের জন্য একটি নতুন কোর্স লঞ্চ করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, যেটা কমপ্লিটলি ফ্রি। সেটি হচ্ছে অ্যাডমিশন টেস্ট কোশ্চেন ব্যাংক সলভ। এবং আমরা এখানে জাস্ট হচ্ছে যে প্রশ্নের অ্যান্সার বলছি না, আমরা প্রশ্নের অ্যান্সার এবং তার ব্যাখ্যা এবং তার সাথে আরও আনুষঙ্গিক ব্যাপার বলছি। সো দেখা যায় আমরা একটা ক্লাসে হয়তো 10টা প্রশ্ন সলভ করবো, বাট সেই 10টা প্রশ্ন থেকে তোমার আউটকাম হবে প্রায় 50 থেকে 100টা প্রশ্নের সমান। সো আমাদের ভিডিওগুলো একদম দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখার পর বন্ধুদের সাথে শেয়ার করতে হবে এবং কমেন্টে আমাদের জানাতে হবে যে আমার ভিডিও কেমন লেগেছে। আমরা ইনশাল্লাহ তোমাদের চেষ্টা করব প্রায় 100-র উপর ভিডিও দিতে এই অ্যাডমিশন টেস্টে প্রশ্ন ব্যাংকের উপর, এবং এই ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় অ্যাডমিশন টেস্টে তোমরা ভালো করতে পারবে। তো আজকে কথা বলবো আমার নিজের সেক্টর নিয়ে। আমার নিজের সেক্টর তোমরা সকলে জানো, আমি পড়ি মেডিকেলে, মুগদা মেডিকেল কলেজের আমি একজন ছাত্র। সো আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করি এবং আমার কোর্স সেক্টর হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। সো আমরা আজকে কথা বলবো মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ব্যাংক নিয়ে, এবং আজকে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট কোশ্চেন ব্যাংকের বায়োলজি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো। এবং বায়োলজিতে মোট 30টা প্রশ্ন আসে। তো প্রতি বছর দেখা যায় বায়োলজি থেকে একটা বা দুইটা প্রশ্ন বেশি থাকে। যেমন এই 18-19 সালে বায়োলজি থেকে মোট 31টা প্রশ্ন এসেছে। এই 31টা প্রশ্ন নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তোমাদের সাথে, ক্লাস ডিউরেশন মোটামুটি 3 ঘন্টা হবে, 3 ঘন্টার নিচে হবে না। সো এতক্ষণ তো তোমরা মুভিও দেখতে পারো না, 3 ঘন্টার মুভি। সো 3 ঘন্টার ক্লাস তো আরও আগে করতে পারবে না, কারণ তোমাদের অ্যাটেনশন স্প্যান এখন কমে গিয়েছে। বলা হচ্ছে তোমরা এখন টিকটক প্রজাতি হয়ে যাচ্ছে, অ্যাটেনশন স্প্যান তোমাদের 10 থেকে 15 সেকেন্ডে চলে যাচ্ছে। তাই আমাদের ভিডিওটা আমরা 3 পার্টে করব। আজকে আমাদের পার্ট 1 আসবে, কালকে আমাদের পার্ট 2 এবং হচ্ছে নেক্সট পার্ট 3 আসবে। এবং তোমরা জানো যে আমরা 2 ভাগে ভাগ করে নিয়েছি, যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ব্যাংক সলভ আমরা দিব হচ্ছে সোম এবং বুধবার, এবং আমাদের ভার্সিটি বা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ আমরা দিব কী বার, আমরা হচ্ছে যে রবি আর মঙ্গলবার দিব। সো আমরা সব ডিটেলস তোমাদের বলে দিচ্ছি, তোমরা জাস্ট আমাদের সাথে থাকো এবং আমাদের কোর্সগুলোতে জয়েন করো। আচ্ছা, তো আজকে আমরা জুলজি প্রশ্ন নিয়ে আলোচনা করবো। মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে জুলজি প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। সো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই, এবং সকলকে আসসালামু আলাইকুম এবং গুড মর্নিং, গুড ইভিনিং আর গুড নাইট, যে যখন লাইভে যুক্ত আছো সেই অনুযায়ী শুভেচ্ছাটা গ্রহণ করে নিও। এখন আসা যাক আমাদের প্রথম প্রশ্ন। আমরা অধ্যায়ভিত্তিক প্রশ্ন সাজানোর চেষ্টা করেছি, যদিও মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্নকর্তা আমাদের জন্য এত সুন্দর করে অধ্যায়ভিত্তিক প্রশ্ন সাজায়নি, তারা হচ্ছে একটার পর একটা করে সাজিয়েছে। তো প্রথম প্রশ্ন আমাদের, যে কবুতর, আমরা সবাই অনেকের বাসায় কবুতর পালে, তোমরা কেউ পালো কি না জানি না, তোমরা কেউ কবুতর পাললে কমেন্টে জানাবে। সো কবুতর কোন শ্রেণীর প্রাণী? শ্রেণী জানতে চেয়েছে, দ্যাট মিন্স ক্লাস জানতে চেয়েছে। কবুতর আমাদের কোন শ্রেণীর প্রাণী বা আমাদের কি ক্লাস কবুতরে সেটা জানতে চেয়েছে। তো আমরা এতটুকু জানি যে কবুতর হচ্ছে একটা পাখি, এবং কবুতর কোন পর্বের প্রাণী সেটাও আমরা বলতে পারবো। কবুতর হচ্ছে করডাটা পর্বের প্রাণী। আমরা জানি যে করডাটা পর্ব রয়েছে, কাদের আমরা করডাটা বলি? যাদের জীবন দশায় কোনো না কোনো পর্যায়ে এই দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, এই হচ্ছে আমরা সোজা, এই হচ্ছে আমার পিঠ, এই পিঠ বরাবর, পিঠ অঞ্চলকে আমরা বলি পৃষ্ঠ মধ্যরেখা বরাবর কি বিদ্যমান? নটোকর্ড বিদ্যমান রয়েছে, তাদের আমরা কর্ডাটা বলি। সেই কর্ডাটার মধ্যে আবার 3টা ভাগ আছে, ইউরো, সেফালো, ভার্টিব্রাটা। সেই ভার্টিব্রাটার মধ্যে আবার 2টা বড় ভাগ রয়েছে বা 2টা শ্রেণী রয়েছে, একটা বলি আমরা অ্যাগনাথা, একটা বলি আমরা ন্যাথোস্টোমাটা। সেই ন্যাথোস্টোমাটার মধ্যে আবার 7টা অধিশ্রেণী রয়েছে। সো সেই 7টা অধিশ্রেণীর মধ্যে এখানে কিছু অধিশ্রেণীর নাম বলা আছে। একটার নাম হচ্ছে অ্যামফিবিয়া, একটার নাম রেপটিলিয়া, একটার নাম অ্যাক্টিনোপটেরিজি, একটার নাম অ্যাভিস বলা রয়েছে। সো আমরা কবুতর কোন শ্রেণীর প্রাণী সেটা জানি, আমি বলতেই পারো তোমরা এখন এখান থেকে। অ্যাভিস হচ্ছে আমাদের কবুতরের শ্রেণী। সো এর সাথে আমরা কিছু এক্সট্রা কথা অ্যাড করতে চাই, যে এই যে অ্যামফিবিয়া রয়েছে, অ্যামফিবিয়া মানে কি? অ্যামফিবিয়া মিন্স উভচর। তাহলে অ্যামফিবিয়া শ্রেণী বলতে কি বোঝায়? উভচর, যারা জল এবং স্থল 2 জায়গায় থাকতে পারে। রেপটিলিয়া মানে হচ্ছে সরীসৃপ। রেপটিলিয়া মানে কি? সরীসৃপ কথাটা আমরা বলি যারা বুকে ভর দিয়ে চলে, তাদের উপর আমরা সরীসৃপ টার্মিনোলজিটা ইউজ করি। অ্যাক্টিনোপটেরিজি একটা মাছের শ্রেণী। তোমরা ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভে আমি অ্যাক্টিনোপটেরিজি, কন্ডিকথিস এবং সার্কোপটেরিজির উপর বিস্তারিত পোস্ট করেছি। এবং আরেকটি রয়েছে আমাদের অ্যাভিস, হচ্ছে পাখি। সো অ্যান্সার আমি এখান থেকে বলতেই পারি যে আমাদের কবুতর কোন শ্রেণীর প্রাণী? অ্যান্সার হবে কি? আমাদের কবুতর হচ্ছে অ্যাভিস শ্রেণী বা আমাদের পাখি শ্রেণীর হচ্ছে যে প্রাণী হচ্ছে আমাদের কবুতর। সো এখান থেকে তাহলে আমরা এক্সট্রা কী জানতে পারি? সো জাস্ট অ্যান্সার জানলাম, আমাদের তো জ্ঞান পিপাসা মিটলো না, এক্সট্রা কিছু আমি তোমাদের জানাতে চাই। এখান থেকে আমি তোমাদের এক্সট্রা একটা ব্যাপার জানাতে চাই, যেটা আমাদের নেক্সট অ্যাডমিশন টেস্টগুলোর মধ্যে আসতে পারে, যে আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। আমাদের কোন পর্বের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ
কয়টা? এই প্রশ্নটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেহেতু আমাদের এইখানে জানানোর আমি খুব বেশি কিছু পাচ্ছি না, দ্যাটস আমি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। আমাদের যে কবুতর রয়েছে, কবুতরের উদাহরণ যে অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাক্টিনোপ্টেজিয়া, অ্যাভিস দেওয়া আছে। আমরা যদি আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের মধ্যে আমাদের এই যে ভার্টিব্রাটা রয়েছে, এই ভার্টিব্রাটা নিয়ে কথা বলি। এই ভার্টিব্রাটার মধ্যে আমাদের মাছ রয়েছে। মাছের ক্ষেত্রে আমরা জানি মাছের 3টা শ্রেণী রয়েছে। এই 3টা শ্রেণীর মধ্যে মাছ যারা আছে, মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। মাছের পর মাছ থাকে জলে, জলের থেকে স্থলে ওঠার চেষ্টা করে। যে প্রজাতি জল এবং স্থলে ওঠার চেষ্টায় সফল হয় সেই প্রজাতিটার নাম আমরা কি বলি? উভচর বলি। উভচর বা একে আমরা কি বলতে পারি? অ্যামফিবিয়া বলতে পারি। এর হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপর এই উভচর জল এবং স্থল 2 জায়গায় থাকতে হয়, সে জল ছাড়া কখনোই স্থলে শুধু থাকতে পারে না। বাট এরপর একটা প্রজাতি আছে যারা জল ছাড়াও জাস্ট স্থলে বসবাস করতে পারে। তো এই যে প্রজাতি আছে এবং তারা বুকে ভর দিয়ে চলে, দ্যাটস আমরা তাকে বলি সরীসৃপ বলি আমরা। এই সরীসৃপের হৃৎপিণ্ড হচ্ছে 3.5 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন তুমি বলবে ভাই মজা করেন, হৃৎপিণ্ড 3.5 প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে? 3.5 বলার কারণ এটা হচ্ছে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তার মানে তার একটা প্রকোষ্ঠ ঠিকভাবে প্রকাশ পায় না। কিন্তু এই সরীসৃপের মধ্যে একটা প্রজাতি আছে যার হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। সে হচ্ছে সরীসৃপের সবচেয়ে সাহসী। দেখবা যে ডিসকভারিতে মাঝে মাঝে দেখা যায় বাঘ বা সিংহ, সে হচ্ছে যে পানি খাচ্ছে জল থেকে, হঠাৎ করে একটা কুমির এসে বাঘ সিংহকে খেয়ে ফেললো। সো সবচেয়ে ভয়াবহ যেটা হচ্ছে আমাদের সবচেয়ে সাহসী সরীসৃপের মধ্যে, সেটা হচ্ছে কুমির হচ্ছে সবচেয়ে সাহসী। আর আমাদের পরবর্তী যে 2টা প্রজাতি রয়েছে, একটাকে বলি আমরা হচ্ছে যে পাখি বা অ্যাভিস, এবং আরেকটা হচ্ছে সরীসৃপ যারা মাতৃদুগ্ধ পান করে। এই 2টা আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন এই যে আমাদের কবুতর বা পাখি, এখানে আমাদের একটা জিনিস জানতে হবে। কবুতর বা পাখি বা আমরা যেটাকে বলি অ্যাভিস বলি, অ্যাভিস থেকে আরেকটা জিনিস, আমরা যদি অ্যাভিসের বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলি, এখান থেকে আমার একটা জিনিস জানা উচিত বা খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, এই অ্যাভিসের যে অস্থিগুলো আছে, অস্থিগুলোর মধ্যে বায়ুপূর্ণ প্রকোষ্ঠ থাকে বা বায়ু প্রকোষ্ঠ থাকে বা বায়ুথলি থাকে। তার মানে এদের যে অস্থি রয়েছে, এই অস্থির মধ্যে আমাদের বায়ু প্রকোষ্ঠ থাকে, তার মানে বায়ু থাকার জায়গা থাকে। এই যে বায়ু থাকার জায়গা যেখানে আমাদের বাতাস থাকতে পারে, এই অস্থিগুলোকে আমরা নিউমেটিক বোন বলি। যে অস্থিগুলোর মধ্যে বাতাস থাকতে পারে সেগুলোকে আমরা বলি নিউমেটিক বোন। নিউমো মানে কি? নিউমো মানে বাতাস। নিউমো মানে হচ্ছে বাতাস। তো ওদের এই অস্থিগুলোর মধ্যে বাতাস থাকতে পারে, এবং এই বাতাস থাকার কারণে কিন্তু এই অ্যাভিস যে রয়েছে, এই অ্যাভিসগুলো আমাদের খুব পাতলা হয়, তার দেহটা খুব পাতলা হয় এবং সে উঠতে পারে। মানব দেহ আমাদের 4টা অস্থি রয়েছে যেখানে আমাদের বাতাস থাকে। সেই 4টা অস্থির নাম তোমরা কমেন্টে আমাকে জানাও, যে এখনই ভিডিও পজ করে 4টা অস্থির নাম কমেন্টে জানাও যে কোন 4টা অস্থি মানব দেহের আমাদের কি করতে পারে, আমাদের বাতাস রাখতে পারে, জমা রাখতে পারে। ও হাত দিয়ে দেখায় দিচ্ছি, না দেখানো যাবে না, তোমরা আমাকে কমেন্টে জানাও। তো এখানে আমরা সহজ উত্তর ছিল, বাট আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন জেনে নিলাম, যেহেতু আমরা চাই যে আমাদের এই ভিডিওগুলো দেখেই তোমরা 100% উপকৃত হও। এরপর আসছে যে কোনটা দ্বিস্তরী প্রাণী। প্রশ্নের মধ্যে একটা ভুল আছে, দ্বিস্তর না বলে এখানে বলা উচিত ছিল দ্বিভ্রূণস্তরীয় প্রাণী। বা প্রশ্নের মধ্যে ভুল আছে, আসলে মেডিকেলের প্রশ্নগুলো তো আর পাওয়া যায় না, আমরা নানা সাইট থেকে সংগ্রহ করি বা মুখ থেকে সংগ্রহ করি, মুখের কথা থেকে, কারণ প্রশ্ন তো আর পাবলিশ করা হয় না। সো দ্যাটস আমার মনে হয় যেটা দ্বিভ্রূণস্তরীয় হওয়ার কথা ছিল, যেই স্টুডেন্ট বলেছে বা যার মাধ্যমে প্রশ্ন সেই স্তর বলেছে। আসলে দ্বিভ্রূণস্তর বলতে কি বোঝায় বা দ্বিভ্রূণস্তরীয় আসলে কি, বা ভ্রূণ স্তর বলতে আসলে কি বোঝায়? ভ্রূণস্তর মানে আসলে কি? ভ্রূণস্তর মানে হচ্ছে ভ্রূণ স্তর, ইংরেজি কি? জার্ম লেয়ার। ভ্রূণস্তর বা জার্ম লেয়ার বলতে আসলে কি বোঝায়? ভ্রূণস্তর বা জার্ম লেয়ার বলতে বোঝায় এমন একটি লেয়ার বা এমন একটি আবরণ যা থেকে পরবর্তীতে নানা অঙ্গাণু তৈরি হতে পারে। জার্ম লেয়ারের সংজ্ঞা কি? এমন একটি আবরণ, কিছু কোষ গঠিত এমন একটি আবরণ যা থেকে পরবর্তীতে নানা কোষ এবং কোষীয় অঙ্গাণু গঠিত হতে পারে। সো এটাকে আমরা বলি ভ্রূণস্তর বা জার্ম লেয়ার। সো ভ্রূণস্তর বা জার্ম লেয়ার কি
চলো আমরা সেটা দেখে আসি কিছু ছবির মাধ্যমে, কিছু ভিজুয়ালাইজ করি, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের ভিডিওর মধ্যে কিছু ভিজুয়ালাইজেশন, কিছু স্লাইড শো অ্যাড করার জন্য। তো চলো আমরা ভ্রূণস্তরগুলো দেখে আসি, দেখে আসার পর তারপর আমরা আমাদের অ্যান্সারটা দিই। ভ্রূণস্তর নিয়ে আমাদের নানা কনফিউশন রয়েছে এবং আমরা জিনিসটা ভুল করি, এবং আমরা যদি এখন ছবির মাধ্যমে দেখে ফেলি তাহলে কিন্তু আমাদের জিনিসটা ভুল হচ্ছে না। ভ্রূণস্তর বলতে আমরা বুঝাই যে প্রাণীটা যখন একটা প্রাণী ফিটাস অবস্থায় থাকে বা ভ্রূণ অবস্থায় থাকে, তার মানে মাতৃগর্ভে থাকে, সেইখানে তার যে লেয়ারটা থাকে, সেই প্রাণীটা অনেক ছোটো ছোটো থাকে, তার যে লেয়ারগুলো থেকে 2টা বা 3টা লেয়ার থাকে এবং সেই লেয়ারগুলো থেকে প্রাণীর পরবর্তী অঙ্গাণুগুলোর সৃষ্টি হয়, তাকে আমরা বলি ভ্রূণস্তর। তো আমাদের ভ্রূণস্তরের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি, 2টা ভ্রূণস্তরীয় প্রাণী ভাগ করতে পারি। দেখো আমাদের ছবিগুলো যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের ভ্রূণস্তরের মধ্যে একটিকে আমরা বলি ডিপ্লো মানে 2, ব্লাস্টিক মানে হচ্ছে ভ্রূণস্তর, ডিপ্লোব্লাস্টিক অর্গানিজম বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। আরেকটিকে বলি আমরা ট্রিপ্লো মানে 3, ট্রিপ মানে ট্রাই মানে 3, TRI ট্রাই মানে 3, ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম, ডাই মানে 2, ট্রাই মানে 3, প্লোব্লাস্টিক মানে ভ্রূণস্তর, দ্বিভ্রূণস্তরীয় ত্রিভ্রূণস্তরীয় অর্গানিজম। তো খেয়াল করো দ্বিভ্রূণস্তরীয় যে অর্গানিজম তার ভেতর বাইরের যে লেয়ার, বাইরে মানে একটো মানে বাইরে, ডার্ম মানে স্তর, একটোডার্ম সবচেয়ে বাইরের স্তর, এন্ডো মানে ভেতরে, ডার্ম মানে স্তর, সবচেয়ে ভেতরের স্তর এন্ডোডার্ম। এবং এই যে মাঝখানে দেখো, এই মাঝখানের যে লেয়ার তাকে বলি মেসোগ্লিয়া। এখন তো তুমি আমাকে জোর করে চেপে ধরবা যে ভাইয়া এখানেও তো 3টা লেয়ার আছে, এখানেও তো একটোডার্ম, এন্ডোডার্ম আর মেসোগ্লিয়া আছে। না রে বোকা, যে মেসোগ্লিয়া আছে সেই মেসোগ্লিয়া থেকে কিছু তৈরি হতে পারে না, মেসোগ্লিয়া অকোষীয়। সো যা থেকে কিছু তৈরি হতে পারে না তাকে আমরা কোনো লেয়ার বলতে রাজি না, তার মানে আমাদের মেসোগ্লিয়া কোনো লেয়ার না। এরপর আসা যাক আমাদের হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিভ্রূণস্তরীয় প্রাণী, যারা এই একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এর মধ্যে বাইরের স্তর একটোডার্ম, সবচেয়ে ভেতরের স্তর এন্ডোডার্ম, এবং মাঝখানে মেসো মানে মাঝে, ME এটা দিয়ে আমরা মাঝে বুঝাই, ঠিক আছে। সো এই 3টা লেয়ার, তার মানে ছবি দেখে ফেলেছো, তুমি জেনে ফেলেছো, এখন ভুল হবে না। কিন্তু আমরা আরও জানতে চাই, আমরা জ্ঞান পিপাসু সকলে। তো এখন দেখো খেয়াল করো, আমরা যদি ভ্রূণস্তরের লেয়ার, আমরা যদি হচ্ছে প্রাণীর পর্ব অনুযায়ী ভ্রূণস্তর বলি, তাহলে আমাদের প্রাণীর যে 9টি প্রধান পর্ব রয়েছে, 9টি প্রধান পর্বের মধ্যে পরিফেরা পর্বে অকোষীয়, তার মধ্যে কোনো ভ্রূণস্তর নেই। অকোষীয় না, পরিফেরা যে কোষীয়, এককোষী প্রাণী, তার মধ্যে কোনো ভ্রূণস্তর থাকে না। নিডারিয়া, এটি হচ্ছে দ্বিভ্রূণস্তরীয় প্রাণী। এবং প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত যারা রয়েছে সকলেই ত্রিভ্রূণস্তরীয় প্রাণী। সো আশা করি আজকের পরে এই জিনিস নিয়ে আমার কোনো স্টুডেন্টের যারা আজকের এই ভিডিও দেখছে, এই ভ্রূণস্তর নিয়ে কোনো ভুল হবে না। যদি বলে পরিফেরা কয় ভ্রূণস্তরীয়, পরিফেরার কোনো ভ্রূণস্তর নেই। তো চলো আমরা এবার দেখে নিই মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে প্রশ্নটা এসেছে তার উত্তরটা কী হবে। তোমরা দেখে ফেলেছো যে আমাদের ভ্রূণস্তর কী, দ্বিভ্রূণস্তরীয় কী, ত্রিভ্রূণস্তরীয় কী এবং কোন পর্ব কোন ভ্রূণস্তরীয় তোমরা অলরেডি ক্লিয়ার। সো তোমরা যেহেতু অলরেডি ক্লিয়ার, তো আমরা এখান থেকে অ্যান্সার করতেই পারি যে দ্বিস্তরী কোনটা, আমাদের নিডারিয়া পর্ব দ্বিস্তরী, এবং নিডারিয়া পর্বের একটি প্রাণী হচ্ছে হাইড্রা, এবং হাইড্রা নিয়ে আমাদের বইয়ে চ্যাপ্টার রয়েছে, তোমরা জানো ভালো করে। হাইড্রা দ্বিভ্রূণস্তরী। তো 2টা প্রশ্ন আমাদের কমন, আমরা মেডিকেলে 2-2 পেয়ে গিয়েছি প্রথম 2টা প্রশ্নের মধ্যে। এবার আসো সিলমবিহীন পর্ব কোনটা। আমাদের সিলম কি সেটা জানতে হবে। আমি অনেক স্টুডেন্ট দেখেছি তারা HSC পাস করে ফেলে, বাট তারা সিলম জিনিসটা কি সেই সিলম ব্যাপারটা বোঝে না। সিলম মানে হচ্ছে একটা গহ্বর, সিলম মানে কি একটা গহ্বর, সেই গহ্বরটা কি সেটা আমরা বুঝবো। সেটা বোঝার জন্য আমি তোমাদের এখন একটা অ্যানিমেশন বা একটা স্লাইড শো অ্যাড করবো। সো স্লাইড শোটা দেখো এবং সিলম বোঝো, বোঝার পর তারপর আমরা আসছি এই আমাদের সিলমবিহীন পর্ব কোনটা সেখানে। সিলম জিনিসটা তোমরা বেশিরভাগ স্টুডেন্ট বোঝো না, তো সিলম আমি বোঝানোর দায়িত্ব নিয়েছি, বুঝিয়ে ছাড়বো। সিলম থেকে 3টি কথা মনে রাখবে। প্রথম কথা, সিলম একটা গহ্বর। সিলম কি একটা গহ্বর, সিলম কি একটা গহ্বর। সিলম ভ্রূণের কোন স্তর থেকে তৈরি? মেসোডার্ম থেকে তৈরি। 3 নাম্বার কথা, সিলম আমাদের একটা আবরণ দ্বারা আবৃত থাকে, তার নাম পেরিটোনিয়াম। তাহলে আমরা 3টা কথা সিলম থেকে জানবো। সিলম একটা গহ্বর, সিলম কি একটা গহ্বর, সিলম ভ্রূণের কোন লেয়ার থেকে আগত? মেসোডার্ম। সিলমের যে আবরণ তার নাম কি? পেরিটোনিয়াম। সো খেয়াল করো, এবার আমরা সিলমটা একদম দেখে ফেলবো এবং এই যে দেখবো আর আমরা সিলম কোনোদিন ভুলবো না। সো এই যে প্রাণী, এই প্রাণীটা একটা সিলোমেট মানে ইউসিলোমেট, তার মধ্যে প্রাণীর মধ্যে প্রকৃত সিলম রয়েছে। এই যে খেয়াল করে দেখো, এই
এই যে অংশটা, এই অংশটাকে বলি আমরা কিন্তু সিলম বলি। এই সিলমটা যে এই সবুজ কালার, এই যে আমাদের কি কালার আল্লাহ মাহবুদ জানে, আমি একটু হচ্ছে যে কালার কম বুঝি, তো তোমরা যারা মেয়েরা ভিডিও দেখছো বলে ফেলে কালারটা কি। সে এই যে কালার, এইখানে বলছে এটা প্যারেনকাইমা টিস্যু লেয়ার ডিরাইভ ফ্রম মেসোডার্ম, তার মানে এটা মেসোডার্মের একটা টিস্যু, এবং এই যে সিলম এটা মেসোডার্ম থেকেই তৈরি হয়েছে। তার মানে সিলম হচ্ছে এই একটা গহ্বর। সিলমটা কোথা থেকে তৈরি? মেসোডার্ম থেকে তৈরি। এর যে আবরণ, এটা কি দ্বারা? আমাদের পেরিটোনিয়াম আবরণ দ্বারা আবৃত। এবং এটা কোথায় থাকে এই গহ্বরটা? এই যে অংশটা দেখছো এটা আমাদের দেহ প্রাচীর, দেহ প্রাচীর, এবং এটা হচ্ছে আমাদের অন্ত্র। তার মানে দেহ প্রাচীর এবং অন্ত্রের মাঝখানে একটা গহ্বর থাকে, যে গহ্বরটা ভ্রূণের কোন লেয়ার থেকে আগত? মেসোডার্ম থেকে আগত। এবং এখানে কোন আবরণ থাকে? পেরিটোনিয়াম নামক আবরণ থাকে। একে আমরা কি বলি? এই যে প্রাণীগুলোর মধ্যে এরকম একটা পূর্ণ গহ্বর থাকে তাদের আমরা বলি সিলোমেট বলি। এবার আসো যে আমাদের আরেকটা প্রাণী দেখা যাচ্ছে, সেই এই পর্বের মধ্যে আরেকটা প্রাণী আমরা দেখতে পাচ্ছি, বা আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটা দেখো, এই ছবিটা প্রাণী মাঝ বরাবর কাটলে আমি কি দেখতে পাচ্ছি? এখানে এই যে দেখো আমাদের এইখানে একটা মাসেল লেয়ার পাওয়া যায়। খুব ভালো কথা, মেসোডার্ম থেকে এসেছে, এখানেও যে ব্যাপারটা আমার মেসোডার্ম থেকে এসেছে। কিন্তু খেয়াল করে দেখো, এইখানে কোনো প্রকৃত গহ্বর মনে হচ্ছে তোমার? এখানে কিন্তু কোনো প্রকৃত গহ্বর নেই। এই ছবিটা খেয়াল করে দেখো, এখানে গহ্বরটা কেমন খুব সুন্দর প্রকৃত, একদম সিম্পল একটা গহ্বর অবস্থিত। এখানে কোনো প্রকৃত গহ্বর আছে? না, এখানে তো কোনো প্রকৃত গহ্বর দেওয়া নেই। সো এই যে এখানে কোনো প্রকৃত গহ্বর নেই, তার মানে এই জায়গাটা আমাদের একটা গহ্বর হিসেবে অ্যাক্ট করার চেষ্টা করে, বাট সেটা নকল। দ্যাটস ওয়াই আমরা এটাকে কী বলি? আমরা বলি এটাকে সিউডো সিলম বলি। সিউডো মানে নকল, এই সিলমটা নকল সিলম। ধুর কি কষ্ট করলাম, নকল জিনিস চলে আসলো আমাদের মাঝখানে। এবার খেয়াল করো, এই যে ছবিটা দেখো, এই যে আমাদের এখানে অ্যাসিলোমেট, তার মধ্যে এই যে দেখো এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, কোনো গহ্বর নেই। এই যে দেখো আমাদের ইউসিলোমেট, সুডোসিলোমেট, এই যে আমাদের মেসোডার্ম, আমাদের এই যে এক্টোডার্ম, এই মাঝখানে একটা গহ্বর আছে, সে নিজেকে সিউডোসিলম হিসেবে দাবি করে, বাট তার কোনো ডিমার্কেশন, গহ্বর হওয়ার জন্য যে একটা আলাদা ক্রাইটেরিয়া লাগবে, সেই ক্রাইটেরিয়াটা কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। খেয়াল করো এই যে ছবিটা, এই নিচের ছবিটা খেয়াল করো, এই যে নিচের ছবি রয়েছে, এই নিচের ছবির মধ্যে দেখো এই যে কি সুন্দর একটা ডিমার্কেটেড গহ্বর, ঠিক আছে? সো তার মানে এটা আমাদের সিলম। এবার আসো যে আমাদের কোন পর্বে সিলমের পরিস্থিতি কী, কোন পর্বে কেমন সিলম আছে। এই যে দেখো আমাদের পর্ব, আমরা জানি পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। এই নটা হচ্ছে আমাদের প্রাণী জগতের প্রধান পর্ব। যদিও হিকমায় সাহেব মোট 33টা পর্ব বের করেছিল, বাট তার মধ্যে প্রধান পর্ব কয়টা? প্রধান পর্ব মাত্র 9টা। সো এখন হচ্ছে যে আমার ছবির জন্য হয়তো একটু কিছু অংশ কেটে যাচ্ছে, তাও হচ্ছে যে ভাইয়ার ছবি দেখছো, এটা মনে করে হচ্ছে যে মেনে নিও। সো আমাদের যে পরিফেরা অংশ রয়েছে, এই পরিফেরা অংশটা পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথেস, এই তিনটা আমাদের অ্যাসিলোমেট। পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথেস, তিনটা অ্যাসিলোমেট। আমি তোমাদের বোর্ডে দেখাবো এই ব্যাপারটা। নেমাটোডা সুডোসিলোমেট, মানে মেকি সিলম যুক্ত। মলাস্কা থেকে শুরু করে অ্যানিলিডা, মলাস্কা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত যারা আছে সবাই ইউসিলোমেট বা প্রকৃত সিলোমেট। আশা করি এই জিনিসটা তোমাদের ভুল হবে না, এবং তোমরা এই জিনিসটা সব সময় পারবে। পরীক্ষা যখনই আসুক তোমাদের সিলম নিয়ে অন্তত আমার কোনো স্টুডেন্টের আর ভুল হচ্ছে না সিলম নিয়ে। এবার চলো দেখে আসি মেডিকেলের যে প্রশ্নটা সেটার সলভটা কী হবে, এবং এই জিনিসটা একটু ছন্দ দিয়ে মনে রাখার সিস্টেম আমরা শিখে ফেলবো। তাহলে সিলম কি বুঝে গিয়েছো? অ্যাসিলোমেট কি, সিলোমেট কি, সুডোসিলোমেট কি, তোমাদের বোঝা কমপ্লিট। এখন আমরা এদের উদাহরণগুলো মনে রাখার জন্য কিছু ট্রিক খাটাবো। তো প্রথমে আসো যে আমাদের এই অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট, এ সিলোমেট মানে এ মানে সবসময় মনে রাখবা না। সিলোমেট মানে কি? সিলম, তার মানে কি? যার মধ্যে সিলম নেই, যার মধ্যে আমাদের সিলম নেই তাদেরকে আমরা কি বলি? অ্যাসিলোমেট। যাদের মধ্যে আমাদের সিলম নেই তাদেরকে আমরা কি বলি? অ্যাসিলোমেট। যাদের মধ্যে সিলম নেই তাদেরকে আমরা কি বলি? অ্যাসিলোমেট বলি। তো অ্যাসিলোমেট আমাদের উদাহরণ আমরা মনে রাখবো পিসি দ্বারা। এখন পিসি দ্বারা কি হয়? এখন যারা বলিউড ফ্যান তারা পিসি দ্বারা বলবে, পিসি মানে প্রিয়াঙ্কা চোপড়া। যারা হচ্ছে যে কম্পিউটার ফ্যান বা সিএসসি স্টুডেন্ট রয়েছে তারা মানে পিসি বলবে মানে পার্সোনাল কম্পিউটার। বাট তুমি যদি বায়োলজিস্ট হও এবং তুমি যদি বায়োলজিকে ভালোবাসো তাহলে তুমি পিসি মানে কি বলবা? তুমি পিসি মানে বলবা, পি দিয়ে দুইটা জিনিস আসে, একটাকে বলা হয় পরিফেরা, আরেকটাকে বলা হয় প্ল্যাটিহেলমিনথেস। আর সি দ্বারা দুইটা আসে, একটা হচ্ছে নিডারিয়া, আরেকটা হচ্ছে টিনোফেরা। ঠিক আছে? আবার এই সি দিয়ে কর্ডাটা বানায় দিও না কিন্তু কেউ ভুলে, তুমি নিজে কিন্তু সিলমবিহীন না, তুমি সিলমযুক্ত প্রাণী। সি দিয়ে অনেক স্টুডেন্ট কর্ডাটা দিয়ে দেয়, নো কর্ডাটা না। তো এই দুইটা হচ্ছে আমাদের অ্যাসিলোমেট। তারপর আসে আমাদের সুডো
সিলোমেট। অলরেডি তোমরা দেখে এসেছো ভিডিওতে যে সুডো সিলোমেট মানে কি। সুডো মানে নকল, সিউডো মানে নকল বা মেকি, সিলোমেট মানে হচ্ছে সিলোমেট মানে সিলম গহব্বর, তো নকল গহব্বর যুক্ত কারা রয়েছে। নকল গহব্বর যুক্তগুলো আমরা মনে রাখবো নারিকেল দিয়ে, কি দ্বারা মনে রাখবো, নারিকেল। ঠিক আছে, মেডিকেলে চান্স পাওয়ার জন্য কি অদ্ভুত অদ্ভুত ব্যাপার স্যাপার মনে রাখা লাগছে, নারিকেল মনে রাখবো। নারিকেলের ন দ্বারা কি আসে, নারিকেলের ন দিয়ে আসে নেমাটোডা, তার মানে আমাদের নেমাটোডা কিন্তু অপ্রকৃত সিলম যুক্ত। র দ্বারা কি আসে, র দ্বারা আসে হচ্ছে রোটি ফেরা, আর কেল দ্বারা আসে কি, কেলের ক দ্বারা আসে কাইনো রাইকিয়া, কাইনো রাইকিয়া। তো এই তিনটে হচ্ছে আমাদের সুডো সিলোমেট। তো এখান থেকে একটা প্রশ্ন করা হয় যে অপ্রকৃত সিলোমের মধ্যে সবচেয়ে বড় পর্ব কোনটা, অবশ্যই অপ্রকৃত সিলোমের মধ্যে সবচেয়ে বড় পর্ব নেমাটোডা। তাহলে দেখো আমাদের যে অপশন আছে সিলোমবিহীন পর্ব, সিলোমবিহীন পর্ব মানে কি, সিলোমবিহীন মানে সিলোম নেই, তার মানে সিলোম না, না মানে কি, না মানে হচ্ছে এ অ্যাসিলোমেট্রুদন, তার মানে আমাদের পিসি খুঁজতে হবে। পিসি খোঁজার জন্য আমরা হচ্ছে যে এখন এখানে কি কি দেওয়া আছে দেখো, আমাদের এখানে নেমাটোডা দেওয়া আছে, আমাদের এখানে অ্যানিলিডা দেওয়া আছে, আমাদের এখানে কর্ডাটা দেওয়া আছে। তো আমরা জানি যে এখানে অ্যাসিলোমেট এবং সুডোসিলোমেট দেওয়া আছে, এছাড়া বাকি যা আছে সব ইউসিলোমেট, সব কি ইউসিলোমেট। ইউসিলোমেট মানে কি, ইউ কি, আরেকটা হচ্ছে কি ইউসিলোমেট। ইউ কথাটা হচ্ছে ই থেকে, ই মানে প্রকৃত, ই মানে কি, ই মানে হচ্ছে প্রকৃত, তার মানে প্রকৃত সিলোমেট। তো এখানে দেখো আমাদের নেমাটোডার কথা বলা আছে, আমরা জানি নেমাটোডা আমাদের কি সুডোসিলোমেট। এখানে আমাদের অ্যানিলিডার কথা বলা আছে, অ্যানিলিডা আমাদের এই অ্যাসিলোমেটে নাই, সুডোসিলোমেটেও নাই, তার মানে অ্যানিলিডা কি আমাদের ইউসিলোমেট। কর্ডাটার কথা বলা আছে, তার মানে কর্ডাটা আমাদের অ্যাসিলোমেটেও নাই, সুডোসিলোমেটেও নেই, তার মানে কর্ডাটা আমাদের ইউসিলোমেট। ফ্যাসকিউলা হেপাটিকা, এটা একটা কৃমি, ফ্যাসকিউলা হেপাটিকা। হেপাটিকা মানে কি, হেপাটিকা কথাটা কেন বলা হয়েছে, কারণ এটা যকৃতকে আক্রমণ করে, যকৃতকে আক্রমণ করে। এই ফ্যাসকিউলা হেপাটিকা কাকে আক্রমণ করে, যকৃতকে আক্রমণ করে। যকৃত ইংরেজি যকৃতের কোষগুলো আছে না, যকৃতের প্রতিটা কোষকে হেপাটিক সেল বলা হয়, তার মানে সেই হেপাটিক সেলে আক্রমণ করে, এই জন্য তাকে কি বলা হয়, হেপাটিকা, ফ্যাসকিউলা হেপাটিকা। তার মানে এটার নাম হচ্ছে যকৃত কৃমি, এর নাম কি, যকৃত কৃমি। এবং এই যে যকৃত কৃমিটা রয়েছে, এই যকৃত কৃমিটা আমাদের কৃমির মধ্যে পড়ে। সো এখন কৃমি আমাদের বইয়ে 3টা পর্বে কৃমি রয়েছে, কৃমি নিয়ে কথাবার্তা বলা আছে, কৃমি বা জোক এরকম চিকন যে প্রাণীগুলো আছে সেগুলো। একটা পর্বের নাম প্লাটিহেলমিনথিস, একটা পর্বের নাম অ্যানিলিডা, একটা পর্বের নাম নেমাটোডা। সো এখানে অ্যানিলিডাও আছে, নেমাটোডাও আছে। অ্যানিলিডা এবং নেমাটোডা দুইটাই আমি ইনশিওর করলাম যে তারা অ্যাসিলোমেট না, তাহলে বাকি থাকে কে, প্ল্যাটিহেলমিনথিস বাকি থাকে। তাই এবং প্ল্যাটিহেলমিনথিসের বৈশিষ্ট্যের মধ্যে কে আছে পরে, এই ফ্যাসকিউলা হেপাটিকা, যকৃত কৃমি আমাদের একটা প্ল্যাটিহেলমিনথিস। সো তাহলে আমরা কি বুঝতে পারলাম, অ্যান্সার কী হবে, এই ফ্যাসকিউলা হেপাটিকা আসবে। ঠিক আছে, এরপর নেক্সট প্রশ্ন, হাইডার কোন অংশে নিডোসাইট বেশি থাকে। এখন দেখো নিডোসাইট মানে কি সেটা তোমার জানতে হবে। নিডোসাইট হচ্ছে একটা দংশন অঙ্গাণু। নিডোসাইট কেমন অঙ্গাণু, দংশন কাজ করে, দংশন মানে কামড় দেওয়া, কামড় দেওয়া, কামড় দেওয়ার অঙ্গাণু হচ্ছে একটা নিডোসাইট, থাম করে কামড় দিবে তোমাকে। সো নিডোসাইটের কাজ হচ্ছে কামড় দেওয়া। এই যে হাইডার কোন অংশ কামড় দেওয়ার কাজে করবে, একটা দংশন করার কাজ করবে। সো যে জায়গাটা দংশন করবে তার মেইন কাজ থাকবে যে বাঁচা, আত্মরক্ষা করা। এবং নিডোসাইটের কাজ শুধু দংশন না, আমরা জানি যে দংশন করা ছাড়াও নিডোসাইট আত্মরক্ষা করে, খাদ্য সংগ্রহ করে এবং চলনে সাহায্য করে। খাদ্য গ্রহণ, আত্মরক্ষা, চলন, 3টা টার্ম মনে রাখো, খাদ্য গ্রহণ, আত্মরক্ষা, চলন, 3টা জায়গায় হেল্প করে আমাদের এই নিডোসাইট। তো এই নিডোসাইটটা কোথায় আমাদের বেশি থাকবে, মেইনলি এই 3টা কাজ ছাড়াও নিডোসাইটের প্রথম মেইন কাজ কি, তোমাকে ধরা, দংশন অঙ্গাণু। সো এই নিডোসাইট মেইন কাজ করে আমাদের দংশন করার কাজে কাজ করে, মানে কোনো প্রাণীকে হত্যা করা, হত্যা করা না, মারে না, অজ্ঞান করে, মেইনলি কোনো প্রাণীকে ধরা, অবশ করা, এই কাজটা করে নিডোসাইট। তো এই জিনিসটা কোথায় বেশি থাকা উচিত, যে জায়গাটা এই কাজে নিযুক্ত থাকে। তো হাইডার কথা যদি আমি চিন্তা করি, ধরো একটা হাইডার দেহ গঠনের কথা যদি আমি চিন্তা করি, ভাইয়া ছবি আঁকা খুব ভালো না, সো ভাইয়ার ছবি নিয়ে কেউ ট্রল করবে না পরবর্তীতে, বলে দিলাম কিন্তু, ঠিক আছে। তো আমরা জানি এটা নর্মালি একটা হাইড্রা হয়, তাই তো।
উপরে কোণাকৃতি শুক্রাণু, নিচে ডিম্বাকৃতি ডিম্বাণু হয়, মানে শুক্রাশয় আর ডিম্বাশয় থাকে, টেস্টিস অ্যান্ড ওভারি। তো এটা একটা হাইড্রা। তো হাইড্রার এই যে নিচের যে অংশ এটাকে আমরা বলি পাদচাকতি। এই যে অংশটা পুরোটাকে আমরা বলি দেহ কাণ্ড। এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলি হাইপোস্টাম বা এই অংশটার মুখছিদ্র। এই দেহকাণ্ডের মধ্যে যা অংশ থাকে এর মধ্যে এই অংশটার নাম কোর্সিকা বা টেন্টাকাল, এটার নাম হচ্ছে আমাদের শুক্রাশয়, এই অংশের নাম আমাদের ডিম্বাশয়। ঠিক আছে, শুক্রাশয় আর ডিম্বাশয়। তো এটা হচ্ছে আমাদের হাইড্রার একটা গঠন। তো চিন্তা করে দেখো কোনো প্রাণীকে মারার জন্য হাইড্রা কোন হাত ব্যবহার করবে। এখন ধরো তুমি হাত দিয়ে কোনো কিছুকে ধরতে পারো, হাত দিয়ে ধরার জায়গায় কি তুমি পা দিয়ে ধরবা, পা উঠে সেই জিনিসটা ধরবা না, ঠিক তুমি পাদচাকতি ব্যবহার করবে না। এই যে দেহকাণ্ড, দেহকাণ্ড দিয়ে কী করবে, পেট দিয়ে ধাক্কা দিবে কোনো কিছুকে, দিবে না, পেট দিয়ে ধাক্কা দিয়ে কিছু করা যায় না। সো ওইটা অনেক মোটা মানুষ যারা তারা হয়তো কিছু করতে পারে, যাক ব্লেম করা যাবে না কাউকে, মোটা বলা যাবে, স্থূল, ঠিক আছে। তো এই ছাড়া ডিম্বাশয় শুক্রাশয় দিয়ে কিছু করতে পারবে না। মুখছিদ্র দিয়ে কী করবে, খেয়ে ফেলবে। কোর্সিকা মুখছিদ্র থেকে কী করবে, সো আলটিমেট মানে নিডারসাইট মুখছিদ্র থেকে কী করবে। সো কমন সেন্স খাটাইলেও বোঝা যায় নিডারসাইট কোথায় বেশি থাকবে, কোর্সিকায় বেশি থাকবে, কারণ কোর্সিকাগুলো এরকম হাতের মতো জিনিস, এই জায়গাটাতে কোনো কিছু ধরবে। সো হাইড্রায় আমাদের কোথায় কোন অংশে নিডারসাইট বেশি থাকে, অ্যান্সার হবে কোর্সিকার মধ্যে আমাদের নিডারসাইট বেশি থাকে। নেক্সট প্রশ্ন আমাদের, ঘাসফড়িংয়ের হেপাটিক সিকা কয়টি? ঘাসফড়িংয়ের হেপাটিক সিকা কয়টি? তো ঘাসফড়িংয়ের হেপাটিক সিকা জানার আগে আমার একটু ঘাসফড়িংয়ের এই পৌষ্টিক নালী নিয়ে আমাদের জানতে হবে। ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালীর মধ্যে এরকম 3টা অংশ থাকে। ধরো আমি জাস্ট ডায়াগ্রামেটিক একটা পিকচার রাখতেছি আমার বোঝার জন্য। তো হাইড্রা ধরো ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্রের মধ্যে এরকম 3টা অংশ থাকে। এই যে অংশ, উপরের অংশ বা প্রথম অংশ, তাকে বলি স্টোমোডিয়াম। এই যে মাঝখানের অংশ তাকে আমরা বলি মেসেন্টেরন। আর লাস্টের অংশকে আমরা বলি প্রক্টোডিয়াম। কি কঠিন কঠিন নাম না? ঘাসফড়িংকে কেন জানি তোমরা প্রচণ্ড মাত্রায় ভয় পাও, আল্লাহ ঘাসফড়িংটা কাটছে, মানে প্রচণ্ড ভয় লাগে। আর ঘাসফড়িং ভয়ের কিছু নেই। সো তা আমাদের এই 3টা অংশ আমাদের ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালীর অংশ। সো স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী, মেসেন্টেরন বা মধ্যপৌষ্টিক নালী, প্রক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালী। সো এই যে মেসেন্টেরন এবং স্টোমোডিয়াম এদের যে সংযোগস্থলটা, এই জায়গাটাকে আমরা বলি কার্ডিয়া বলি। এই সংযোগস্থলটাকে আমরা কি বলি, কার্ডিয়া বলি। এই যে সংযোগস্থল কার্ডিয়া, এই কার্ডিয়ার এখানে এরকম সামনের দিকে 6টা, পেছনের দিকে 6টা। আচ্ছা আমি 3টা দিলাম, 3 দুগুণা 6 ধরে নাও। তো সামনে 6টা, পেছনে 6টা, মোট কয়টা, 6 জোড়া। সামনে 6টা, পেছনে 6টা, 6 জোড়া হয় না? আমাদের বইগুলোর মধ্যে 6 জোড়া বলা আছে। কি বলেছে, 6 জোড়া। তুমি দেখছো, আল্লাহ আমি এতদিন পড়ালেখা করে এটা আসছে, হেপাটিক সিকা আসছে বন্ধু। তার মানে কয়টা, 6টা। দাগায় দিয়ে আসছো, দাগায় দিয়ে এইসব মেডিকেল থেকে হল থেকে বের হয়ে সবাইরে ফোন দিয়ে বলতেছে, আরে জসিম জানিস আমার তো আজকে 95টা দাগায় দিয়ে আসছি, তার মধ্যে আমি 90টা শিওর, 90 কেউ আমার 1 মার্কস কাটতে পারবে না। কিন্তু 5টা আমি একটু আন্দাজে দাগাইছি, কিন্তু সে 5টার মধ্যেও আমি 3টা 90% শিওর। আর বাকি যে 2টা দাগাইছি না, ওই 2টাও আমি 80% শিওর। আমি তো মামা 95, আমার তো ঢাকা মেডিকেল কলেজ, আমার তো ছবি আইতেছে, আমি যাই একটু পার্লারে যাই, পার্লারে গিয়ে একটু চেহারাটা সুন্দর করে রাখি, আইয়া তারপর ছবি তোলা লাগবো আমার। সো এরকম একটা ভাব নিচ্ছ তুমি যে না তুমি খুব ভালো এক্সাম দিচ্ছ, বাট তুমি কী করছো দেখো, তুমি দেখছো যে ঘাসফড়িংয়ে হেপাটিক সিকা কয়টি, তুমি আর দেখো নেই, কয়টি তোমার আর দেখা লাগবে না। তুমি ভাবছো যে কয়টি দেখবো আমি আবার, ধরু আমি খুব ভালো স্টুডেন্ট, আমার কি এত দেখার টাইম আছে? তুমি আর কয়টি দেখো নেই, তুমি কি করছো, তুমি দাগায় দিয়ে আসছো হেপাটিক সিকা 6টা। এবং যে প্রশ্ন করতে সে জানে তুমি এরকম করবা, তুমি সলিমুদ্দি তুমি এমন করবা, এটা প্রশ্নকর্তা জানে। সো প্রশ্নকর্তা 6টা সবার আগে লাগবে, তুমি দাগায় দিয়ে আসছো 6। কিন্তু এটা মেডিকেলের প্রশ্ন, মাথায় রাখতে হবে মেডিকেলের প্রশ্ন সহজ হয়, বাট কিছু লুপ দেওয়া থাকে যে লুপগুলা তুমি ভুল করবা, কারণ জানে তুমি ভুল করবে এবং তোমার ভুল করতেই হবে। তুমি ভুল না করলে কে ভুল করবে, তাই না? তুমি সলিমুদ্দিন, তুমি হচ্ছে যে ভুল তো করবাই। এখন এই যে কয়টি বল আছে,
আমাদের বই কিন্তু বলা 6 জোড়া, আমাদের বই কিন্তু পাশে 12টা লেখা নেই। এবং মেডিকেলের প্রশ্ন মানেই হচ্ছে জোড়ারে টা বানায় দিবে, জোড়ারে টা বানায় দিবে, বলবে আমাদের কয়টা করটিক স্নায়ু থাকে, আমাদের কয়টা করটিক স্নায়ু থাকে বলো তো, বলবা ভাইয়া 12টা 12টা 12টা, কিন্তু নো, 12 জোড়া করটিক স্নায়ু থাকে, মানে কয়টা 24টা করটিক স্নায়ু থাকে। সো এই যে জিনিসগুলো আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্যাচে ফালায়, আমাদের সোজা জিনিস, তুমি পারো, প্যাচে ফালাবে তোমাকে। সো তাহলে আমাদের ঘাসফড়িংয়ের হেপাটিক্সিকা কয়টা, ঘাসফড়িংয়ের হেপাটিক্সিকা যদি কয়টা বলে আমি তোমাদের কি বলছি, সামনে 6টা থাকে ঘাসফড়িংয়ের হেপাটিক্সিকা, সামনে 6টা, পেছনে 6টা, মোট কয়টা 12টা, ঠিক আছে। তার মানে আমাদের কয়টা যদি বলে তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে 12টা। আর যদি বলে হচ্ছে কয় জোড়া, তাহলে অ্যান্সার কত হবে, কয় জোড়া বললে অ্যান্সার হবে 6টা। তখন আবার 12টা দিও না, 12 জোড়া দিও না, ঠিক আছে। তোমাদের যদি বলা হয় যে এটা তুমি ভুল করবা, মানে আমাদের স্যার ছিল যে বলতো যে এটা এর আগের বছর পরীক্ষার মধ্যে 3জন ভুল করছে, তো এইটাকে টয়ের জায়গায় ঢ দিছে, পরীক্ষা খাতা দিলে দেখা যেত কি ওই যে টয়ের জায়গায় ঢ শুনছো, তুমি কী করবা, ওই ঢই দিয়ে আসবা, যে ভুলই করে আসবা। সো এই ভুল আবার করো না, ভুল ধরায় দিলাম। আচ্ছা, তো তাহলে আমাদের প্রথম 5টা প্রশ্ন আমরা দেখলাম, প্রথম 5টা প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো যে আমাদের এই যে প্রথম 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন আমাদের চ্যাপ্টার 1 থেকে এসেছে, আমাদের এই 4 নাম্বার প্রশ্ন আমাদের চ্যাপ্টার 2 থেকে এসেছে, আমাদের এটাও চ্যাপ্টার 2 থেকে এসেছে। চ্যাপ্টার 2 এর যে 3টা চ্যাপ্টার রয়েছে, হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ, 3টা চ্যাপ্টার থেকে আমাদের অলওয়েজ ইচ অ্যান্ড এভরি ইয়ার 3টা প্রশ্ন আসে। সো এই বছর আমরা 2টা প্রশ্ন দেখতে পাচ্ছি, সামনে অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো যে আরও 2টা প্রশ্ন এসেছে কিনা। সো আমাদের পুরো ভিডিও কিন্তু দেখতে হবে সব ভালো করে জানার জন্য। আমাদের নেক্সট যে প্রশ্নগুলো জুলজি থেকে ছিল সেই প্রশ্নগুলো নিয়ে এখন এটা অ্যানালাইসিস করব। তো আমাদের 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, আমাদের যে 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্ন আমাদের এসেছে চ্যাপ্টার 3 থেকে, চ্যাপ্টার 03 থেকে এসেছে। তো কিছুদিন আগে আমি আমার মানবদেহ জুলজি যে কোর্স রয়েছে সেখানে ওদের এই অধ্যায়টা 9টা ক্লাস লাগিয়ে পড়িয়েছি, প্রায় 20 ঘন্টা, 20 ঘন্টা না আরও বেশি হবে, 9টা ক্লাস লাগিয়ে ওদের পড়িয়েছি। তো স্টুডেন্টদের মধ্যে অনেক অভিযোগ ছিল, ভাইয়া এতক্ষণ পড়াচ্ছেন, এগুলো তো আমাদের লাগে না, কেন পড়াচ্ছেন। দেখো যে আমাদের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কতগুলা প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে, এবং এই চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন থাকে এতগুলা। আমি যে বছর পরীক্ষা দিয়েছি 2016-17, সেই বছর এই চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন ছিল, এবং এই চ্যাপ্টারের কিছু প্রশ্ন তোমার ট্রেডিশনাল আজমল স্যারের বই থেকে আসে না। এবং এই যে জুলজি শুরু হলো না এখন হচ্ছে যে আসলে মানবদেহ জীবন কোনো দিন এ পর্যন্ত 2015 সাল থেকে শুরু করে এ পর্যন্ত যে 16, 17, 18, 19 4 বছর অ্যাডমিশন টেস্ট, কোনো দিন মানবদেহের মানে সবগুলা প্রশ্ন আজমল স্যারের বই থেকে আসেনি। কিছু প্রশ্ন অ্যাটিপিক্যাল থাকবেই, এবং সেই অ্যাটিপিক্যাল প্রশ্নগুলো ডিপেন্ড করবে, অ্যাটিপিক্যাল প্রশ্নগুলো পাওয়ার উপর ডিপেন্ড করবে তুমি ঢাকা মেডিকেলে চান্স পাবা কি পাবা না। তুমি অ্যাটিপিক্যাল প্রশ্ন পাও না, জাস্ট আজমল স্যারের বই পড়ছো, সেখান থেকে আসছে তোমার জুলজি, কটা জুলজি 19টা প্রশ্নের মধ্যে ধরো 15টা প্রশ্ন আসছে, সেই 15টার মধ্যে করছো তুমি 2টা ভুল, তার মানে 13, 6 মার্কস তোমার কাটা, ঠিক আছে। অ্যাটিপিক্যাল 4টা তুমি পারো না, কারণ তুমি হচ্ছে যে অন্য বইগুলা দেখো নাই, বা তুমি কোনো মেডিকেলের ভাইয়ার কাছে পড়ো নাই। এখন আমরা বললো না যে আমি মেডিকেলের ভাইয়ার প্রশ্ন করছি, সত্যিই তোমার কোনো একটা মেডিকেলের ভাইয়ার কাছে পড়া উচিত, কারণ তারা এই জিনিসগুলো অনেক ইন ডিটেলসে পড়ায়। আচ্ছা, যাই হোক, আসো যে আমাদের পাকস্থলী কোন কোষ থেকে HCl খরিত হয়। আমাদের পাকস্থলী আমরা জানি যে আমাদের এই যে পাকস্থলী রয়েছে, পাকস্থলী একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটা অঙ্গ পরিপাকের ক্ষেত্রে, এবং এই পাকস্থলীর মধ্যে কিছু গ্রন্থি রয়েছে। পাকস্থলীর ভেতর যে গ্রন্থিগুলো রয়েছে সেই গ্রন্থিগুলোকে আমরা গ্যাস্ট্রিক গ্রন্থি বলি। কেন আমরা এই পাকস্থলীর গ্রন্থিগুলোকে গ্যাস্ট্রিক গ্রন্থি বলি? কারণ পাকস্থলীর গ্রন্থির ক্ষরণটা নিয়ন্ত্রণ করে গ্যাস্ট্রিন হরমোন। গ্যাস্ট্রিন হরমোনের প্রভাবে এই গ্রন্থি থেকে ক্ষরণ হয় বলে এই হরমোনটাকে আমরা বলি গ্যাস্ট্রিন হরমোন বলি। এখন তাহলে আসে যে ভাইয়া গ্যাস্ট্রিন নামটা কেন আসছে? কারণ পাকস্থলীর জি কোষ থেকে এটা খরিত হয়, সেজন্য একে আমরা কি বলি, গ্যাস্ট্রিন বলি। তার মানে আমাদের হচ্ছে যে আমাদের পাকস্থলীর মধ্যে আমাদের কিছু পাকস্থলী এবং ডিউডেনামের সংযোগস্থলে আমাদের কিছু কোষ রয়েছে, ডিউডেনাম নামে জি কোষ রয়েছে। সেই জি কোষ থেকে খরিত হয় আমাদের কি, জি কোষ থেকে খরিত হয় গ্যাস্ট্রিন। সেই গ্যাস্ট্রিন হচ্ছে আমাদের কি হয়, সেই গ্যাস্ট্রিন আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থিকে উদ্দীপ্ত করে, গ্যাস্ট্রিক গ্রন্থিকে উদ্দীপ্ত করে। উদ্দীপ্ত করার ফলে আমাদের কিছু জিনিস খরিত হয়, যা খরিত হয় সেই ক্ষরণটাকে আমরা বলি গ্যাস্ট্রিক জুস। সেই ক্ষরণটাকে আমরা কি বলি, গ্যাস্ট্রিক জুস।
এই যে গ্যাস্ট্রিক জুসের মধ্যে আমাদের যা যা আছে বা যে যে কম্পোনেন্টগুলো আসে, এই কম্পোনেন্টগুলো আমাদের কিছু কোষ থেকে খরিত হয়। সো আমরা আমাদের এই পাকস্থলিতে বা এই গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4টা প্রধান কোষ দেখতে পাই, 4টা প্রধান কোষ দেখতে পাই। এই যে 4টা প্রধান কোষ দেখতে পাই, এই 4টা প্রধান কোষের নাম মনে রাখা অত্যন্ত সহজ এবং অনেক মজা এই 4টা কোষের নাম মনে রাখা। এই জন্য আমরা যে ছন্দটা দিয়ে মনে রাখি মজা, ঠিক আছে, যে অনেক মজা। ম দ্বারা যে কোষটা আসে তার নাম হচ্ছে আমরা বলি মিউকাস কোষ, সেই কোষটাকে আমরা কি বলি? মিউকাস কোষ। ও দ্বারা যে কোষটা আসে তাকে আমরা বলি অক্সেন্টিক কোষ। জেড দ্বারা যে কোষটা আসে, জেড দ্বারা যে কোষটা আসে তাকে আমরা বলি জাইমোজেনিক। এ দ্বারা যে আসে তাকে আমরা বলি আর্জেন্টাফাইন কোষ বলি, ঠিক আছে। সো এই 4 ধরনের কোষ আমরা দেখতে পাই, যে মিউকাস কোষ, অক্সেন্টিক কোষ, জাইমোজেনিক কোষ, আর্জেন্টাফাইন কোষ। এই 4 ধরনের গ্যাস্ট্রিক কোষ থাকে বা পাকস্থলীর মধ্যে কোষ থাকে। আমাদের মিউকাস কোষ থেকে আমাদের যা খরিত হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি মিউকাস ক্ষরণ হয়। অক্সেন্টিক যে কোষ রয়েছে, সেই অক্সেন্টিক কোষের আরেকটা নাম রয়েছে অক্সেন্টিক কোষ, বা আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল কোষ। এই অক্সেন্টিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে খরিত হয় আমাদের HCl। জাইমোজেনিক কোষ বা এর আরেকটা নাম হচ্ছে চিফ কোষ, কারণ আমাদের এই যে গ্যাস্ট্রিক জুসের প্রধান যে ক্ষরণ, সেই প্রধান ক্ষরণটা এই কোষ থেকে হয়। চিফ মানে প্রধান, তার মানে প্রধান কোষ হচ্ছে আমাদের জাইমোজেনিক কোষ। জাইমোজেনিক কোষ থেকে কী খরিত হয়? জাইমোজেন খরিত হয়। কী খরিত হয়? জাইমোজেন। বলো আমার সাথে, কী খরিত হয়? জাইমোজেন। এই যে জাইমোজেন খরিত হয়, জাইমোজেন মানে নিষ্ক্রিয়। জাইমোজেন মানে কি? নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম, নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম। তো এই জাইমোজেন আমাদের কী কী রয়েছে? যেমন একটা নাম আমরা জানি যে পেপসিনোজেন। কেন নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম ক্ষরণ হয়? কারণ আমাদের পাকস্থলীর যা বনে সেটাও কিন্তু একটা প্রোটিন। যদি সক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম হতো আমাদের পাকস্থলীকে খেয়ে ফেলতো। আর এই আর্জেন্টাফাইন যে কোষ রয়েছে, এই আর্জেন্টাফাইন কোষ থেকে খরিত হয় আইএফ। আইএফ মানে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ইন্ট্রিনসিক ফ্যাক্টর ওয়ান কাইন্ড অফ গ্লাইকোপ্রোটিন। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ হচ্ছে এটা আমাদের ভিটামিন B12 শোষণে সাহায্য করে। কিসে সাহায্য করে? ভিটামিন B12। এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো বলছি, এগুলো কিন্তু বইয়ের সেই জায়গায় করে দিবে। যেমন তোমরা খাতা নোট বানাচ্ছ, কালকে দেখলাম না কেউ ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভের নোটটা আমাদের গ্রুপে পোস্ট করেছো। তো তোমরা যদি নোট না করো, জাস্ট ভিডিওটা দেখো, তোমাদের আলটিমেটলি লাভ নেই। সো ইউটিউবে ভিডিওতে আসলে তোমরা নিজেরা উপকারটা বের করে নিতে পারো না। যারা বের করে নিতে পারে তারা কিন্তু অনেক উপকৃত হয়। সো আশা করি যে এই জিনিসগুলো নোট করবে, সুন্দর করে নোট করে আমাদের ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে পোস্ট করবে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই কোষগুলো নিয়ে আলোচনা হয়ে গেল। এখন আমাদের প্রশ্ন এসেছে যে কোন কোষ থেকে HCl খরিত হয়। তো আমরা দেখতে পাচ্ছি HCl খরিত হয় কোন কোষ থেকে? অক্সেন্টিক আর প্যারাইটাল কোষ থেকে। অপশনে খুঁজবে অক্সেন্টিক প্যারাইটাল আছে, প্রথমেই পেয়েছি প্যারাইটাল কোষ। জি কোষ থেকে কী খরিত হয়? অলরেডি বলে ফেলেছি, গ্যাস্ট্রিন খরিত হয়। পেপটিক কোষ বলে তেমন স্পেসিফিক কোষ নেই। মিউকাস কোষ থেকে আমাদের মিউকাস ক্ষরণ হয়। সো আমরা একসাথে অনেকগুলো এমসিকিউ কিন্তু জেনে নিলাম। এবার আসো মানবদেহে কোন অঙ্গ ফিব্রিনোজেন তৈরি করে? আমাদের দেহে কোন অঙ্গ ফিব্রিনোজেন তৈরির সাথে আমাদের জড়িত? তো ফিব্রিনোজেন হচ্ছে আমাদের একটা প্লাজমা প্রোটিন। ফিব্রিনোজেন একটা কি প্রোটিন? প্লাজমা প্রোটিন। ফিব্রিনোজেন একটা কোন ধরনের প্রোটিন? প্লাজমা প্রোটিন। তো প্লাজমা প্রোটিনগুলো আমরা মনে রাখি একটা ছন্দ দ্বারা, সেটা হচ্ছে ফারিয়া প্রথম গুলশানে এলো। ফারিয়া প্রথম গুলশানে এলো। ফারিয়া দ্বারা কি আসে? ফাইব্রিনোজেন। প্রথম দ্বারা প্রথম্বিন। গুলশান দ্বারা গ্লোবিউলিন। এলো দ্বারা অ্যালবুমিন। এই যে গ্লোবিউলিন আছে এটা আবার 3 প্রকার, আলফা, বিটা, গামা। তো আমরা জানি যে আমাদের এই যে গ্লোবিউলিন রয়েছে এর মধ্যে আমাদের এই যে প্লাজমা প্রোটিন আছে এর মধ্যে গামা গ্লোবিউলিন ছাড়া সবাই যকৃৎ থেকে তৈরি হয়। আমাদের এই গামা গ্লোবিউলিন ছাড়া যারা রয়েছে সবাই কোথা থেকে তৈরি হয়? সবাই আমাদের যকৃৎ থেকে তৈরি হয়। তার মানে আমাদের কোন অঙ্গ আমাদের ফিব্রিনোজেন তৈরি করে? ফিব্রিনোজেন বা ফাইব্রিনোজেন পাচ্ছি যকৃৎ থেকে তৈরি হয়, ঠিক আছে। সো এই প্রশ্ন আশা করি তোমাদের কারো ভুল হবে না কখনো আজকের পর থেকে। আমাদের নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি খাদ্যসার কোথা থেকে শোষিত হয়। সো এই প্রশ্নটা তোমরা ট্রেডিশনাল আজমল স্যারের বইয়ে পাবা না। যারা আজমল স্যারের বই ছাড়া অন্য কিছু পড়তে চাও না, অন্ধভক্ত, তারা এই প্রশ্ন পারবা না। পরীক্ষা আসছে তো তুমি ভুল করছো বা দাগাবা না।
বাট কমন সেন্স অ্যাপ্লাই করে ওই জিনিসটা একটু দাগানো যায়। তো চিন্তা করো যে আমাদের ধরো আমি একটা স্ট্রেট লাইন আঁকি, ঠিক আছে, এটা ধরো আমাদের ক্ষুদ্রান্ত, ঠিক আছে, আমাদের এটা ক্ষুদ্রান্ত আঁকলাম, আমি একটা স্ট্রেট লাইন আঁকলাম। ধরো ক্ষুদ্রান্তের আমরা জানি 3টা অংশ, যদি আমাদের ক্ষুদ্রান্ত প্যাচানো একটা জিনিস, এরকম স্ট্রেট লাইন না, এইটাকে বলি আমরা ডিউডেনাম, এটাকে বলি আমরা জেজুনাম, এখানে আমরা বলি হচ্ছে ইলিয়াম। তো এই যে আমাদের 3টা অংশ রয়েছে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই 3টা অংশের মধ্যে কোথায় বেশি খাদ্য শোষিত হবে? তো আমরা জানি যে আমাদের খাবারের যে পরিপাক, এই পরিপাকটা শুরু হয় কোথায়? এই পরিপাকটা ধরো এই অংশটা রয়েছে, আমি জাস্ট ডায়াগ্রামেটিক একটা ছবি আঁকছি তোমাদের বোঝার জন্য, পাকস্থলী, এবং পাকস্থলী থেকে সে ডিউডেনাম। সো এই ডিউডেনামে আমাদের সব খাবার পরিপাক হয়ে যায়, ডিউডেনামে আমার সব খাবার পরিপাক হয়ে যায়। পরিপাক হওয়ার পর সেই পরিপাকিত খাবারটা যখন নামে, সে খাবারটা যখন জেজুনামে থাকে, সেই জেজুনাম থেকে খাবারগুলো শোষণ হওয়া শুরু হয়। ডিউডেনামে কিছু পরিমাণ শোষণ হয়, সেই খাবারটা যত নিচে নামবে ইলিয়ামেও খাবারটা শোষণ হবে। সো ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই 3টা অংশের মধ্যে কে খাবার শোষণ করবে? মেইনলি জেজুনাম এবং ইলিয়াম খাবার শোষণ করে। এবং যদি আমি পার্সেন্টেজের আলোচনায় যেতে যাই যে কোথায় সবচেয়ে বেশি খাবার শোষিত হয়, সেখানে কিন্তু এই 2টা জায়গায় আমাদের খাবার শোষিত। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, তো জেজুনাম এবং ইলিয়াম এই 2টা জায়গায় আমাদের খাদ্য শোষিত হবে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় বেশি হয়, জেজুনামে হয় না ইলিয়ামে বেশি হয়? সবচেয়ে বেশি যদি বলে তোমাকে কোথায় শোষিত হয়, তাহলে তুমি এদিকে আমরা যাচ্ছি না, সবচেয়ে বেশি শোষিত হয় ইলিয়ামে। সবচেয়ে বেশি শোষিত হয় কোথায়? ইলিয়ামে। ইলিয়ামে আমাদের খাবার বেশি শোষিত হয়। কেন আমাদের বেশি শোষিত হয়? কারণ হচ্ছে ইলিয়ামটা, কিছু কারণ আছে। কারণ আমাদের এই যে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই 3টার মধ্যে আমাদের দৈর্ঘ্যের ক্ষেত্রে ইলিয়াম সবচেয়ে বড়। তো এর দৈর্ঘ্য বড়, তার মানে এর মধ্যে আমাদের খাবারের পরিমাণ থাকবে বেশিক্ষণ, অনেকক্ষণ থাকবে। খাদ্য শোষিত হয় যা দিয়ে, তাকে আমরা বলি ভিলাই। এখানে যে ভিলাই থাকে, এই ভিলাইয়ের আকৃতি সবচেয়ে বড় থাকে, আকৃতি সবচেয়ে বড় থাকে। আমাদের ডিউডেনামে যে ভিলাইগুলো থাকে সেগুলো ফিঙ্গার, আঙুলের মতো দেখতে হয়। আমাদের জেজুনামে যে ভিলাইগুলো থাকে সেগুলো জিব্বার মতো দেখা যায়, টাঙের মতো দেখা যায়। আমাদের ইলিয়ামে যে ভিলাইগুলো থাকে সেগুলো পাতার মতো দেখা যায়, লিফ লাইক। তো এদের ভিলাইগুলো কিসের মতো? লিফ লাইক। এবং আমাদের এদের ভিলাই সবচেয়ে বেশি থাকে এই জায়গাটার মধ্যে। সো দ্যাটস ওয়াই ভিলাই হচ্ছে খাদ্য শোষণের একক, বা ভিলাই দিয়ে খাদ্য শোষিত হয়। সো ভিলাই বেশি, দৈর্ঘ্য বড়। সবচেয়ে বেশি খাবার তাহলে কোথায় শোষিত হবে? ইলিয়ামে সবচেয়ে বেশি খাবার শোষিত হবে, ঠিক আছে? তো আমাদের প্রশ্নে যদি বলে যে ইলিয়ামে খাবার শোষিত হবে, এখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের ডিউডেনাম আছে, জেজুনাম আছে, সিকাম আছে, পাকস্থলী আছে, তার মানে ইলিয়াম নেই। কি হলো? ইলিয়ামে তো খাবার শোষিত হওয়ার কথা সবচেয়ে বেশি ছিল, ইলিয়াম নাই। সো ইলিয়াম যেহেতু আমাদের নাই, তাহলে আমাদের এখন কি কি আছে সেখানে আমার যাইতে হবে। দেখতে পাচ্ছি আমি ডিউডেনাম আছে, ডিউডেনামে খাবার পরিপাক হয়, শোষিত খুবই অল্প পরিমাণে হয়। জেজুনাম আছে, ওকে। সিকাম, সিকাম তো খুব বৃহদান্তের অংশ। বৃহদান্ত খাবার পরিশোষণের সাথে না, বৃহদান্ত মেনলি পানি শোষণের সাথে জড়িত। পাকস্থলী, ওইখানে খাবারই পরিপাক হয় না, আবার শোষণ, ধুর। তার মানে অ্যান্সার অনুযায়ী যেহেতু আমাদের ইলিয়াম নেই, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার কী হবে? দ্যাটস ওয়াই আমাদের অপশন হবে জেজুনাম হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? কমেন্ট একটু জানাও না বুঝছো কি না। আমার না হচ্ছে যে মানে আমি চেষ্টা করছি তোমাদের ভিডিওগুলো আমার লাইভ সেশনের মতো দেওয়ার মতো, যে যেহেতু তোমাদের মনে হয় যে তোমরা লাইভ ক্লাস করছো, যে আমার স্টুডেন্টদের আমি লাইভ ক্লাস এমন করে একটু বলো না তোমরা বুঝছো কি না। সো দ্যাটস লাইক আমিও তোমাদের বলছি, তোমরা একটু কমেন্টে জানাও বুঝছো কি না, আমি দেখবো তোমাদের সকলের কমেন্টের অ্যান্সার দিব। আচ্ছা, এবার আসো কোথায় গবলেট কোষ সর্বাধিক থাকে। এটাও ট্রেডিশনাল আজমল স্যার লাভার যারা, জাস্ট শুধু আজমল স্যারের বই পড়ে মেডিকেল অ্যাডমিশন দিতে যাবা, তুমি এই প্রশ্ন পারবা না, কারণ এই প্রশ্ন আজমল স্যারের বইও নাই। এবং পারবা তো পারবা না, তুমি ভুল করে দিয়ে আসবে এই প্রশ্ন, কারণ আজমল স্যারের বইয়ের মধ্যে ক্ষুদ্রান্তের গঠন, অন্ত্রের গঠন এবং ক্ষুদ্রান্তের মধ্যে এই গবলেট কোষের কথা বলা আছে, বৃহদান্তেও গবলেট কোষের কথা বলা আছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের গবলেট কোষ কোথায় বেশি থাকে। গবলেট কোষ দেখলে মোস্ট অফ স্টুডেন্ট ক্ষুদ্রান্ত দাগায় দিয়ে আসে, কারণ বইয়ের মধ্যে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত কথা বলা আছে। বাট গবলেট কোষ কি সেটা আমাদের বুঝতে হবে। হোয়াট ইজ গবলেট সেল? গবলেট কোষ হচ্ছে আমাদের মিউকাস ক্ষরণকারী কোষ। গবলেট কোষ কী ধরনের কোষ? মিউকাস ক্ষরণকারী কোষ। মিউকাসটা আসলে কি? মিউকাসটা হচ্ছে একটা পিচ্ছিল ও আঠালো, পিচ্ছিল ও আঠালো থকথকে তরল পদার্থ। পিচ্ছিল ও আঠালো থকথকে তরল পদার্থকে আমরা কি বলি? গবলেট কোষ বলি। সো গবলেট কোষ কি আমাদের? গবলেট কোষ হচ্ছে আমাদের মিউকাস ক্ষরণকারী কোষ, এবং এখানে যে মিউকাসটা ক্ষরণ হয় সেটা কেমন? পিচ্ছিল, আঠালো, থকথকে তরল পদার্থ হয়। এখন কোথাও একটু বেশি পিচ্ছিল থাকে, কোথাও একটু কম পিচ্ছিল থাকে। সো গবলেট কোষটা আমাদের কোথায় থাকে? গবলেট কোষটা আমাদের কিছু জায়গায় থাকে, সেই জায়গাগুলো আমি একটু তোমাদের বলি। একটা অন্ত্রে থাকে, একটা গবলেট কোষ আমাদের
শ্বাসনালীতে থাকে, গবলেট কোষ আমাদের ঊর্ধ্ব অক্ষিপল্লব অক্ষিপল্লবে থাকে, এই তিনটা জায়গায় আমাদের গবলেট কোষ থাকে। অন্ত্রের মধ্যে আমাদের অন্ত্রের দুইটা রিজন আছে, একটাকে বলি আমরা ক্ষুদ্রান্ত, একটাকে বলি আমরা বৃহদান্ত্র, একটা স্মল ইন্টেস্টাইন, একটা লার্জ ইন্টেস্টাইন। সো আমাদের এই যে গবলেট কোষের যে পিচ্ছিল আঠালো থকথকে পদার্থ, এটা যে ক্ষুদ্রান্তে থাকে, তুমি চিন্তা করে দেখো জাস্ট, ক্ষুদ্রান্তের কাজ হচ্ছে খাবার পরিপাক করা। এই যে পরিপাকের যে লাইনিং বা আবরণ, তার উপর একটা পিচ্ছিল আঠালো থকথকে পদার্থ আছে, তাহলে কি পরিপাক ঠিকমতো হবে? হবে না। সো ক্ষুদ্রান্তে থাকে, বাট এর পরিমাণটা খুবই কম, খুবই কম। যে কিছু মিউকাস ক্ষরণ হয়, সেই মিউকাসটা ক্ষরণ হয়ে, মানে এই যে আমাদের অন্ত্রে যে গবলেট কোষ আছে না, অন্ত্রের গবলেট কোষ হচ্ছে কি, অন্ত্রের গবলেট কোষের একটা কাজ যে খাবারকে পিচ্ছিল করে নিচে নামতে সাহায্য করে, নামতে সাহায্য করে। হ্যাঁ, তো অন্ত্রের যে গবলেট কোষের ক্ষরণ, এটা বেশি পিচ্ছিল, কম আঠালো, বেশি পিচ্ছিল, কম আঠালো। তো আর বৃহদান্তে অনেক বেশি থাকে। কেন বৃহদান্তে অনেক বেশি থাকে একটু চিন্তা করে দেখো, আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে খাবার পরিপাক, মানে পরিপাক হয়েছে ডিউডেনামে, জেজুনাম ইলিয়ামে খাবার শোষণ হয়েছে, খাবার শোষিত হয়ে চলে গেছে, তাহলে আলটিমেটলি কী আছে, আর আলটিমেটলি খাবারের যে অপাচ্য অংশটুকু, যেটি পরিপাক শোষণ কোনো কিছুতে যাচ্ছে না, সেগুলো নিচে নিচে নামতে থাকবে, বৃহদান্ত দিয়ে নামবে, তার মানে সেগুলো আলটিমেটলি কী হয়ে যাচ্ছে, মলে কনভার্ট হচ্ছে। আমরা যে ফিসেস বলি, ফিসেসে কনভার্ট হচ্ছে। মলটাকে আমরা চাই না সুন্দর মতো নেমে যাক, যদি জায়গাটা পিচ্ছিল না হয়, তাহলে ওই মলের কারণে তোমার অন্ত্র ছিঁড়ে যাবে, জাস্ট বৃহদান্ত ছিঁড়ে যাবে যদি ওইটা পিচ্ছিল না হয়। সো দ্যাটস ওয়াই জায়গাটা বেশি গবলেট, যত গবলেট সেল ক্ষরণ হবে, যত পিচ্ছিল হবে, তত আমাদের ডেফিকেশন বা মলত্যাগ রিফ্লেক্স তত ভালো হবে। যাদের ক্ষরণ কম হয়, পিচ্ছিল কম হয়, যে গবলেট কোষের ক্ষরণ কম, তার মানে মলটা নিচে নামবে না, তখন তারা কী রোগে ভোগে, কোষ্ঠকাঠিন্য বা আমরা কনস্টিপেশন বা বাংলায় কষা রোগ যে বলি, সেটার কারণে ভুগতে পারে। সো তাহলে আমাদের এই বৃহদান্তে আমাদের অনেক বেশি থাকবে, যেন খাবারটা পিচ্ছিল থাকে। শ্বাসনালীতেও আমাদের এই গবলেট কোষের ক্ষরণটা থাকে এবং একটু আঠালো ও পিচ্ছিল হয়, তার মানে আগে আঠালো হয়। তার মানে কি, এই আঠালো গবলেট কোষের ক্ষরণ যেটা আমাদের শ্বাসনালীতে থাকে, সে কী করে, কাকে আটকাবে, ধুলা বালিকে আটকায়, ঠিক আছে, ধুলাবালিকে আটকায়। আর চোখের মধ্যে উপরের অক্ষিপল্লবে থাকে, এই যে আমরা চোখ যে ব্লিঙ্ক করি না, চোখ ব্লিঙ্ক, তো এই ব্লিঙ্ক করার জন্য বা চোখ অফ অন করার জন্য আমাদের এই জায়গাটা পিচ্ছিল রাখার জন্য কিছু গবলেট কোষ আছে এই জায়গায় ক্ষরণ করে। তাহলে খেয়াল করো আমাদের কোথায় সবচেয়ে বেশি থাকে, আমাদের এই যে আমাদের বৃহদান্ত, এই বৃহদান্তের মধ্যে আমাদের গবলেট কোষের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। যকৃতে তো গবলেট কোষ থাকার প্রশ্ন আসে না, ফুসফুসে থাকবে না, ক্ষুদ্রান্তেও কম থাকে, অনেক কম থাকে ক্ষুদ্রান্তে গবলেট কোষের পরিমাণ। ওকে, সো ক্লিয়ার, তোমরা এই জিনিসগুলো সুন্দর করে নোট করে রাখো। এবং আমি এতটুকু হলফ করে বলতে পারি, আমার এই মানে প্রশ্ন ব্যাংক সলভের 100টা ক্লাস যে করবে, 100 ক্লাস করার পর যে ভালো মতো 100 ক্লাস করবে, অ্যাডমিশন টেস্টে যাওয়ার পর সে দেখবে জাস্ট এই ক্লাসগুলো থেকে তার 80% প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। তারপর আসা যাক, হৃৎপিণ্ড অবস্থিত কোন সংযোগকারী কলাকে পেসমেকার বলি। আসো হৃৎপিণ্ডের একটা ছবি আঁকি আমরা। তো এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। আমরা ভালভ টালভ কাজ পেয়ে গেলাম না। তো আমাদের হৃৎপিণ্ডের মধ্যে আমাদের কিছু সংযোগকারী টিস্যু বা জাংশনাল টিস্যু থাকে, সংযোগকারী কলা বা জাংশনাল টিস্যু, বা এদেরকে আমরা বলি মায়োজেনিক টিস্যু, কারণ এরা আমাদের হৃৎপিণ্ডে যে মায়োসাইট বা পেশি রয়েছে সেখান থেকে তৈরি হয়। সো এখানে আমাদের এই যে এখানে উপর থেকে যা আসে, উপর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে, যে আমাদের হৃৎপিণ্ডের রাইট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়ামে যে উপর থেকে রক্ত নিয়ে আসে, তাদের আমরা বলি হচ্ছে সাইনো সুপিরিয়র ভেনা কাভা, ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা এবং রাইট অ্যাট্রিয়ামের সংযোগী স্থলে এই জায়গায় একটা টিস্যু জাগ্রত হয়, যেই টিস্যুটা নিজে নিজে উদ্দীপনা তৈরি করতে পারে, মায়োজেনিক টিস্যু আমরা বলি একে।
তো এই যে টিস্যুটা এটা কোথায় থাকে, অলিন্দ এবং আমাদের সুপিরিয়র ভেনা বা শিরার সংযোগস্থলে, ডান অলিন্দ এবং শিরার সংযোগস্থলে থাকে বলে শিরা কথাটা আরেকটা মিনিং দেয় সাইনাস। তো সাইনাস এবং অ্যাট্রিয়ামের সংযোগস্থলে থাকে, এই জন্য একে আমরা বলি সাইনো অ্যাট্রিয়াল নোড। তো এই সাইনো অ্যাট্রিয়াল নোড এটা আমাদের একটা সংযোগকারী টিস্যু। এই সাইনো অ্যাট্রিয়াল নোডে প্রথম উদ্দীপনা তৈরি হয়, উদ্দীপনা তৈরি হয়ে এই রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে উদ্দীপনা যায়, কিন্তু এই উদ্দীপনা ভেন্ট্রিকলে যেতে পারে না, কারণ অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাওয়ার জন্য একটা রাস্তা দরকার হয়, নাহলে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যেতে পারে না। দ্যাটস এই অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলের সংযোগস্থলে আরেকটা টিস্যু থাকে যেটা এই সাইনো অ্যাট্রিয়াল নোডের উদ্দীপনাটাকে গ্রহণ করে, উদ্দীপনাকে গ্রহণ করে। এই যে নোডটা একে আমরা বলি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, যে এটা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে অবস্থিত। এই যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড আছে এখান থেকে কিছু এরকম বান্ডেল তন্তু তৈরি হয়, এই বান্ডেলগুলোকে আমরা বলি বান্ডেল অফ হিজ। একজন আবিষ্কার করছে তাকে বলে এটা ওর বান্ডেল অফ হিজ, তার নাম আর দেয়নি, বান্ডেল অফ হিজ দিয়ে রাখছে। তো এই যে তন্তুটা, এই তন্তুটা আমাদের কোথায় থাকে, আমাদের ইন্টারভেন্ট্রিকুলার যে সেপ্টা রয়েছে, আমি সব কিছু এখানে শর্ট ফর্মে লিখছি, তোমরা একটু আমার কথাটাও শুনো, যে আইভিএস মানে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা। সো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা বা আমাদের যে দুইটা ভেন্ট্রিকল বা দুইটা নীলয়ের মাঝখানে যে প্রাচীর রয়েছে, সেই প্রাচীরে আমাদের বান্ডেল অফ হিজ থাকে। তার মানে প্রথম উদ্দীপনা অ্যাসে নোডে তৈরি হয়, সেখান থেকে এভি নোডে আসে, এভি নোড থেকে আমাদের বান্ডেল অফ হিজে যায়। বান্ডেল অফ হিজ থেকে সেই বান্ডেলটা আমাদের দুই ভাগে ভাগ হয়, একটাকে বলি আমরা রাইট বান্ডেল অফ হিজ, একটাকে বলি আমরা লেফট বান্ডেল অফ হিজ। তো রাইট অ্যান্ড লেফট বান্ডেল অফ হিজ আমাদের রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের যে মাসেল রয়েছে সেখানে চলে যায়, এবং সেখান থেকে এরকম কিছু ছোটো ছোটো তন্তু বের হয়, যে তন্তুগুলো প্রথম দেখতে পেয়েছিল বিজ্ঞানী পার্কিনসে। দেখতে পেয়ে তিনি চিন্তা করছে যে এই যে একজন বিজ্ঞানী বান্ডেল আবিষ্কার করছে, তার নাম কেউ দেয়নি, বলছে এই বান্ডেল অফ হিজ, যে ধরো এখানে কেউ আছে তার বান্ডেল। কিন্তু তখন পার্কিনসে সাহেব ভয় পেয়ে করছে কি, নিজের নাম দিয়ে দিছে। তো পার্কিনসে সাহেব নিজের নাম দিয়ে দিছে, এই তন্তুগুলোর নাম কী হয়ে গেছে, পার্কিনসে ফাইবার। এই পার্কিনসে যে ফাইবার রয়েছে এর আমাদের ভেন্ট্রিকুলার যে মাসেল রয়েছে, ভেন্ট্রিকুলার মাসেলগুলো ব্লাড সাপ্লাই দেয়। কোথায় ব্লাড সাপ্লাই দেয়, ভেন্ট্রিকুলার মাসেলে ব্লাড সাপ্লাই দেয়। তাইলে আমাদের এগুলো হচ্ছে আমাদের সংযোগকারী টিস্যু বা জাংশনাল টিস্যু, যেগুলো প্রত্যেকটা নাম বলা আছে। এখন এখানে বলা আছে যে কোনটাকে আমাদের পেসমেকার বলা হয়। পেসমেকার মানে উদ্দীপনা সৃষ্টিকারী, পেস গতি সৃষ্টিকারী। তো আমাদের এখানে যে অ্যাসেনোড রয়েছে, এই অ্যাসেনোড থেকে প্রথম উদ্দীপনা তৈরি হয়। সো অ্যাসেনোড থেকে উদ্দীপনা তৈরি হয় বলে আমরা অ্যাসেনোডকে কী বলি, অ্যাসেনোডকে আমরা বলি পেসমেকার বলি, যে এখান থেকে প্রথম উদ্দীপনা তৈরি। এবং এখানে যে উদ্দীপনাটা তৈরি হয় সেই উদ্দীপনা তৈরির হারটা অনেক বেশি, উদ্দীপনা তৈরির হার এখানে। এবং আরেকটা প্রশ্ন এখান থেকে জেনে রাখো যে এভি নোডটা যেটা আছে এটাকে আমরা বলি রিজার্ভ পেসমেকার। কি পেসমেকার, রিজার্ভ পেসমেকার। তো পরীক্ষা যদি কখনো আসে সংরক্ষিত পেসমেকার কাকে বলে, এভি নোডকে বলে। আরেকটা মজার ব্যাপার দেখো, যে ধরো অ্যাসে নোড থেকে উদ্দীপনা এইখানে, এই যে ধরো এখানে যে নার্ভ টিস্যু আছে এটা নষ্ট হয়ে গেছে, এখানে নার্ভ টিস্যু নষ্ট হয়ে গেছে, তাহলে এই উদ্দীপনা কি অ্যাসে নোড থেকে ভালোভাবে এভি নোডে যেতে পারবে না। বা ধরো এই বান্ডেল অফ হিজের এই জায়গায় নার্ভ টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে, তাহলে এভি নোড থেকে বান্ডেল অফ হিজের উদ্দীপনা যেতে পারবে না। এই যে আমাদের মায়োজেনিক টিস্যুগুলোর যে নার্ভ সিগন্যালের যে রাস্তা আছে, এই জায়গায় যদি কোনো নার্ভ টিস্যু নষ্ট হয়ে যাওয়ার কারণে জায়গাটা অফ হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি হার্ট ব্লক বলি। আমরা যে সারাদিন বলি হার্ট ব্লক, রক্তনালীতে চর্বি জমাকে হার্ট ব্লক বলে না, রক্তনালীতে চর্বি জমলে সেটাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলি, সেটাকে আমরা হার্ট ব্লক বলি না। যাই হোক, সেটা নিয়ে আরেকদিন আলোচনা করবো তোমাদের সাথে, হার্ট ব্লক নিয়ে। সো আজকে অনেকক্ষণ আলোচনা করলাম, তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যে আমাদের ভিডিও দেখার জন্য, কারণ তোমাদের ধৈর্য মানে ধৈর্য এত বেশি, সেটা দেখে আমি খুব অবাক হলাম। কে পুরো ভিডিও দেখেছো সেটা কমেন্টে জানাবা যে ভাইয়া পুরো ভিডিও দেখেছি। কারণ এই যে 2-3 জন বা 10-12 জন পুরো ভিডিও দেখো না, তোমরা আমাদের ইন্সপিরেশন ভিডিও করে যাও। কারণ আমি 100 কোর্সের একটা প্রশ্ন ব্যাংক সলভ হাতে নিয়েছি, সেখানে যদি তোমরা হেল্প না করো বা তোমরা পাশে না থাকো, তাহলে হয়তো ভিডিও করার উদ্দীপনা হারিয়ে ফেলবো। সো এভাবেই পাশে থাকো, ভিডিও দেখো, ভিডিও শেয়ার করো, বন্ধুদের জানাও, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, এবং আমাদের সাথে থাকো। সো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমার ভাগ্য তুমি সুন্দর করতে পারো। সো নিজের ভাগ্য সুন্দর করার জন্য লেগে যাও। আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে নিজে পরিশ্রমী হও। মেধার চেয়ে পরিশ্রমের দাম কিন্তু অনেক বেশি। আমি নিজেকে কখনো মেধাবী বলে দাবি করি না, আমি অলওয়েজ নিজেকে দাবি করি আমি পরিশ্রমী মানুষ। এবং আমি স্টুডেন্টদের পড়াই, তাদেরও বলি যে দেখো, আমি হয়তো অনেক মেধাবী না, আমি হয়তো তোমাদের অনেক গল্প, তারপর অনেক কিছু করে তোমাদের পড়াতে পারবো না, আমি সেরকম মেধাবী না, বাট আমি পরিশ্রমী, আমি তোমাদের জন্য ডেডিকেটেড সোল হিসেবে থাকতে চাই। সো তোমরা আমাদের সাথে থাকো, তোমরা নিজেদের ডেডিকেট
ডেডিকেশন দেখাও এবং ইনশাল্লাহ আমরা সকলে মিলে এগিয়ে যাব সমৃদ্ধির পথে। এবং এই যে যা পড়িয়েছি তার উপর কিন্তু আমাদের ব্যাটেলস অফ বায়োলজি গ্রুপে এক্সামও হবে, এবং কবে কি এক্সাম সেটা জানার জন্য আমাদের ব্যাটেলস অফ বায়োলজি গ্রুপে যোগদান করে সেখানে দেখা অ্যানাউন্সমেন্ট পোস্টে কবে কি এক্সাম, কবে কি আমরা পড়াচ্ছি সেটা দেওয়া আছে। সো থ্যাংক ইউ অল আমাদের সাথে থাকার জন্য।